একের পর এক শেল্টার চেঞ্জ করছি, ইউজ করা টেলিফোনগুলি ফেলে দিলাম, ডিসাইড করে ফেললাম আই হ্যাভ টু লিভ দি কান্ট্রি। মা বাবার কবরটার কাছে অনেকদিন যেতে পারি না। 50,000 লোক নিয়ে গিয়ে আমি গণভবন ঘেরাও করে রাখার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। ধানমন্ডি 32কে ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার দিয়ে। জুলাই আন্দোলনে মোহাম্মদপুর হত্যাকাণ্ডে আপনি অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আত্মসমর্পণ করবেন নাকি লড়বেন? ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন, আপনি ফিরবেন? 3বারের সাংসদ, 2বারের মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। 24 আগস্টে বাংলাদেশের সরকার পতনের পর থেকে ভারতে আত্মগোপনে মুখোমুখি হাসিনার মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। নানক সাহেব, কেমন আছেন আপনি? দেখেন, আসলে আমরা রাজনীতি করি তো, আমাদের একটা আমরা একটা পরিবার। এই পরিবারটি যখন ভালো না থাকে তখন আমরা কেউ ভালো থাকি না মানসিকভাবে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আপনি আত্মগোপনে, জীবনে কি এটাই প্রথম আত্মগোপন? অনেক আত্মগোপনের ইতিহাস আমার আছে। কেন, আমি আসলে স্কুল জীবন থেকে রাজনীতিটা শুরু করেছি আইয়ুব বিরোধী আন্দোলন থেকে। ইন 1969, 71, ভারতে আসা, ট্রেনিং নেওয়া, অস্ত্র নিয়ে ভিতরে ঢোকা, মুজিব বাহিনীর সদস্য হিসেবে যুদ্ধ করা, দেশ স্বাধীন করা ইত্যাদি। এরপরে 1975-এর 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা, সেদিন যে অশুভ শক্তির যাত্রা শুরু হয়েছিল, বাংলাদেশ বা স্বাধীনতা গণতন্ত্র বিরোধী শক্তি, তখন থেকে কিন্তু আমাদেরকে আত্মগোপন জীবন কাটাতে হয়েছে। কিন্তু খুব বড় আত্মগোপনে আমাদেরকে যেতে হয়েছে, যেমন খালেদা জিয়ার শাসন, অর্থাৎ বিএনপি জামাতের শাসনও আমরা কাজ করেছি, সংগঠন করেছি, মিটিং করেছি, আবার আত্মগোপনে থাকতে হয়েছে। দীর্ঘ সময় ঘর ছাড়া দেশের কথা মনে পড়ে, বন্ধু, পরিজন, পরিবার, কাদের কথা সব থেকে বেশি মনে পড়ে আপনার? সত্যি কথা বলতে কি, আমরা কর্মী পাগল মানুষ তো, কখনো কখনো বুকটা ফেটে যায়। 71-এ তো আমি একেবারে পাকিস্তানি পাঞ্জাবি বাহিনীর বিরুদ্ধে ফ্রন্ট ফাইট করেছি এবং একটা আদর্শিক যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। যা ঘটল 2024-এর 5ই আগস্ট থেকে আমাদের চোখের সামনে, আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমরা দেখছি যে বঙ্গবন্ধুর স্ট্যাচু কি অপমানজনকভাবে তারা ভেঙে চড়ে চুরমার করেছে। ধানমন্ডি 32কে ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার দিয়ে। তখন তো প্রশ্ন জাগে যে আমি বেঁচে ছিলাম কেন, বেঁচে আছি কেন, বা এই ঘটনা দেখার আগে কেন মৃত্যু হলো না। আমি তারস্বরে আমি চিৎকার করে বলতে পারি যে এই ঘটনার আগে যদি আমার মৃত্যু হতো, তাহলে সেই মৃত্যু হতো আমার শান্তির মৃত্যু। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এনেছি, ওরা স্বাধীনতা যুদ্ধে পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি প্রতিশোধ নিয়েছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা, পায়ের জুতো খুলে গালে পিটানো, এগুলো দেখতে হয়েছে আমাদেরকে। আমি গত 2 বছরে কোনো রাতে আমি ঘুমোতে পারিনি। ভোরবেলা যে আজানটি দেয়, সেই ফজরের নামাজটি পড়ার পরে একটু টায়ার্ড হয়ে যায়, শরীর ছেড়ে দেয়, তখন ঘুমোতে যাই। এটা মনে পড়ে। আর আরেকটা মনে পড়ে, ওই ছেলেটার কাছে যেতাম, কবরের কাছে। আমি 2 বছর যাবৎ যেতে পারছি না। মা বাবার কবরটার কাছে অনেকদিন যেতে পারি না। এগুলো নিয়ে কোনো দুঃখ নাই। দুঃখ আমার কিন্তু একটি জায়গায়, 5ই আগস্ট যারা ক্ষমতা দখল করেছে, এরা বাংলাদেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, এরা গণতন্ত্র বিরোধী, এরা 71-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি। এরা পাকিস্তানের দালাল, পাকিস্তানপন্থী। বাংলাদেশটাকে এখনো মানতে পারেনি, ওরা আবার এটাকে পাকিস্তান বানাতে চায়। আপনি কিভাবে প্রাণে বাঁচলেন, কিভাবে ভারতে এলেন, কারা আপনাকে সাহায্য করলেন? 4th আগস্ট 4th আগস্ট দিনগত রাত 12:30 পর্যন্ত আমি গণভবনে ছিলাম। তো আমি চলে আসলাম পরের দিন 5th আগস্ট।
নেত্রী যখন চলে আসলেন, আমি আসলে প্রায় ফেন্টের মতোই হয়ে পড়েছে, একটু একেবারে পড়েই গেছিলাম আমার শোয়ার জায়গায়। তো যখন এরপরে আবার চৈতন্য উদয় হওয়ার পরে এক ক্লোজ রিলেশন, হি ওয়াজ ইন এয়ারফোর্স, ও আমাকে ফোন করলো। ওর ফোনটা পাওয়ার পরে এসে যখন বললো যে স্যার অমুকে ফোন করছে, তখনই আমি একটু বোধোদয় হয়ে আমি ফোনটা দিলাম। তো বললো যে চিন্তা করেন না, উনি বর্ডার ক্রস করেছে সেফলি। এই আমি ঘর ছেড়ে বেরিয়ে গেলাম। তারপর তো একের পর এক শেল্টার চেঞ্জ করছি, ইউজ করা টেলিফোনগুলি ফেলে দিলাম। এরপরে একটি পর্যায়ে বুঝতে পারলাম যে আমাকে এখন ধরার জন্য তারা মরিয়া হয়ে যাবে। ডিসাইড করে ফেললাম আই হ্যাভ টু লিভ দি কান্ট্রি। আমার জামাই ডাক্তার নাজমুল ফোন করলো যে বাবা আপনি বেরিয়ে যান, আমি যেভাবে বলবো সেভাবে বেরিয়ে যাবেন। এবং সেই গাইডটা করেছে মূলত আমার জামাই ডাক্তার নাজমুল। সে গাইডটা করে নিয়ে এসছে, বের করে এনেছে। কারণ 5ই আগস্ট তো, আর আমি 16ই আগস্ট বর্ডার ক্রস করতেছি। 16 আগস্ট কি কলকাতায় এলেন? না না, আমি তো 16ই আগস্ট শিলংয়ে পৌঁছলাম। শিলং থেকে আমি চলে আসলাম মালদাতে, বিকজ মালদাতে আমার নাতি মেয়েরা ওরা গিয়ে আশ্রয় নিয়েছে। সেখান থেকে আমি পরের দিনে আমি চলে আসলাম কলকাতায়। নেতাকর্মীদের বিপর্যয়ের মধ্যে ফেলে আসার কারণে অনেকেই শেখ হাসিনার সমালোচনা করেন। আপনি একজন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে এই সিদ্ধান্তকে কিভাবে দেখেন? 5ই আগস্ট যদি 30 মিনিট দেরি করতেন, তাহলে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওই দিন গণভবনে থাকা তার ছোট বোন শেখ রেহানাকে নির্মমভাবেই শুধু হত্যা করতো না, নৃশংস নিষ্ঠুরভাবে হত্যা করত। হ্যাঁ, আজকে বেঁচে আছেন বলেই আজকে সারা বিশ্বে বিশ্ব বিবেক, 18 কোটি মানুষের বিবেক মিলে কিন্তু আজকে বলছে যে শেখ হাসিনা ছাড়া এই দেশ পরিচালনার মতো যোগ্য নেতৃত্ব আর দ্বিতীয় কেউ নেই। আচ্ছা, ভারত সরকার কি আপনাকে কোনো নির্দিষ্ট রক্ষা কবচ দিয়েছে বা নির্দিষ্ট কোনো স্ট্যাটাস, মানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ আসলে আপনার পদক্ষেপ কি হবে? আমরা তো বিশ্বাস করি সেই যে কোনো চাপ বাংলাদেশের এই কচু পাতার পানির যারা টলটলায়মান, সেই সরকারের কতখানি চাপ দেওয়ার ক্ষমতা আছে, এবং সে চাপ যতই যাই হোক না কেন, এটা সামাল দেওয়ার ক্ষমতা ভারত সরকারে আছে। সরকার এবং দলের বিপর্যয়ের নেপথ্যে কি কি কারণ থাকতে পারে, মানে যে ভুল আপনারা করবেন না, মানে আপনার মূল্যায়ন কি এত দীর্ঘদিনের রাজনীতিক হিসাবে আপনার মূল্যায়ন? আমরা একটা গভীর ষড়যন্ত্রের, ডিপ স্টেট ষড়যন্ত্রের মধ্যে পড়ে গিয়েছিলাম। 16 বছর ক্ষমতায় থাকলেন, পরপর টানা, কিছুতেই বুঝতে পারলেন না যে কোথা থেকে এই লিকেজটা হলো? না, আমরা বুঝতে পারিনি, একথা আমি স্বীকার করব না। আমি যদি কিছুটা টের পেয়ে থাকি, তাহলে আমার নেত্রী, ওনার তো সমস্ত এগুলো উনিও কিন্তু বুঝতে পেরেছিলেন, এবং উনি বুঝতে পেরেছিলেন বলেই কিন্তু 6 মাস আগে থেকে বলা শুরু করেছে যে আমাকে ক্ষমতা থেকে নামানোর জন্য চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, সাদা চামড়াওয়ালারা এভাবে কোড অ্যান্ড কোড আমি বলছি, সাদা চামড়াওয়ালারা আমাকে ক্ষমতা থেকে নামাতে চায়। ডক্টর ইউনূস আমার বিরুদ্ধে সরকার পতনের জন্য ষড়যন্ত্র করছে। আমি সাগর পাড়ি দিয়ে ওইদিকে যাব না, বাঙালি যাবে না। দেশবাসীকে কিন্তু উনি ওয়েল ইনফর্ম করেছেন, দলকে উনি ওয়েল ইনফর্ম করেছেন, সতর্ক করেছেন। দেখেন, আমি একটা কথা বলে রাখি, আপনার যে দলীয় ব্যর্থতা বা দলীয় দুর্বলতার প্রশ্ন থাকতেই পারে আপনাদের কাছে, কারণ পৃথিবীতে অনেক জায়গায় আছে ডিপ স্টেট এ ধরনের কনস্পিরেসি করেছে,
কোথাও কোথাও সফল হয়েছে, কোথাও কোথাও ব্যর্থ হয়েছে। আমি আপনাকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেদিন এই তথাকথিত কোটালারা, অর্থাৎ মূলত শিবির দখল করে অস্ত্রশস্ত্র নিয়ে, সেদিন ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি নেত্রীকে ফোন করেছেন, আমি ফোন করেছি প্রধানমন্ত্রীকে, আমাদের নেত্রীকে, লিডারকে, বলেছে হল ছেড়ে দাও, ইউনিভার্সিটির ক্যাম্পাস ছেড়ে দাও, খবরদার কোনো সংঘাতে যাওয়া না, আমি চাই না কোনো লাশ পড়ুক, কোড আনকোড করে বললাম আমি, এবং আমি দায়িত্ব নিয়েই বললাম যেটা উনি বলেছেন। 50,000 লোক নিয়ে গিয়ে আমি গণভবন ঘেরাও করে রাখার ক্ষমতা ছিল না? অবশ্যই ছিল। আমাদের জমায়েতের শক্তিতে ওরা হারিয়ে যেত। উনি যদি আমাদেরকে শুধু চোখের ইশারা দিত, তাহলে ঢাকা শহরে আমরা 5 থেকে 10 লক্ষ লোকের জমায়েত করে ফেলতে পারতাম। আমাদের যে বেজ লাইনটা আছে, ফ্রম ঢাকা টু মাওয়া, শরীয়তপুর, মাদারপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট, এগুলো তো আমাদের বেজ লাইন। গাজীপুর, শক্ত ঘাঁটি, গাজীপুরকে বলা হয় আনাদার গোপালগঞ্জ। গাজীপুর থেকে 1 লক্ষ লোক ঢুকে যেতে পারত। ঢাকার বুড়িগঙ্গার পার হলে পরে কেরানীগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি, ঢাকার অদূরে নারায়ণগঞ্জ আমাদের শক্ত ঘাঁটি, ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে শক্ত ঘাঁটি নরসিংদী। আমরা সব ফাঁক ফোকরগুলি বন্ধ করে দিয়ে আমরা কিন্তু দখল নিতে পারতাম। সেখানে কিন্তু আরেকটি সম্ভাবনা থাকতো, সেটা ওদের হাতে অস্ত্র, এই খবর তো না আমাদের প্রধানমন্ত্রীর কাছে, আমাদের নেত্রীর কাছে ছিল। কোল্যাটারাল ড্যামেজ অনেক বেশি হতে পারতো, অনেক অনেক হয়ে যেত। আমরাও কি ছেড়ে দিতাম? নো। আমি বলছি, আমার এই বয়সেও আমি ছাড়তাম না, একটা লাঠি দিয়ে হলেও আমি দাঁড়িয়ে যেতাম। উনি রক্তপাত চাননি, আমরা কিনা পারতাম। দিস ইজ আওয়ামী লীগ। আওয়ামী লীগের শিকড় উপড়ে ফেলা সম্ভব না, সম্ভব হয় নাই। আপনি কালকে ভোট দেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট আসুক, একটা 100% একটা ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দেখ, যদি আমরা 2/3 মেজরিটি না পাই, প্রমাণ হোক, জাতিসংঘ বাহিনী আসুক, এসে নির্বাচন করুক। যদি আওয়ামী লীগ 2/3 মেজরিটি না পায়, তাহলে আমরা নাকে খত দিয়ে আমরা সব একসঙ্গে রাজনীতি চেয়ে দেবো। ওয়াই ভারত? মানে ওয়াশিংটনে জয় রয়েছেন, মানে শেখ হাসিনার ছেলে রয়েছেন, বা উনি লন্ডনেও একবার যাওয়ার কথা হচ্ছিল যে লন্ডনেও চলে যেতে পারেন তিনি। ভারত কেন? ভারতের উপর দায়িত্ব যেটা দিতে চায়, এটি তো সঠিক না। তারা ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার কারণে তারা এসএসএফের অফিসার, বিমান বাহিনীর অফিসার সবাই মিলেই তো তারা দিল্লিতে পৌঁছে দিয়ে গিয়েছেন। কাজে এখানে ভারতের কি করার ছিল? ভারতের তরফ থেকে এই অপারেশনটা লিড কে করেছিল? আপনাদের কাছে কি খবর? আমি এটা এখনই বলতে পারছি না। শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। কেমন আছেন তিনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছেন উনি। আমি অনেক কৃতজ্ঞ ভারত সরকারের প্রতি, যে নিরাপত্তা ওনাকে দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রোটোকলই দেওয়া হচ্ছে। আমরা যখন জিজ্ঞাসা করি, ইভেন এখনও টেলিফোনে যখন জিজ্ঞাসা করি, আব্বা কেমন আছেন, নেত্রী কেমন আছেন, আমি ভালো আছি, তোমরা ভালো আছো কিনা তাই বলো, আমার নিয়ে তোমরা চিন্তা করবে না। এবং বিশ্বাস করেন, আপনাকে বলছি, আমি এমনটা খুব রিসেন্ট জিজ্ঞাসা করেছিলাম, বলে জানো না, এই 2 বছরে আমার শুধু 2 দিন নাকে সর্দি লেগেছিল, এই 2 দিনের নাকে সর্দি লাগা ছাড়া আজ পর্যন্ত আমার একটি ঔষধও খেতে হয় নাই। ইনশাল্লাহ, দোয়া করো তোমরা সবাই।
আচ্ছা নানক সাহেব, কলকাতায় নাকি আওয়ামী লীগের অফিস রয়েছে, শীর্ষ নেতারা নাকি সেখানে বৈঠক করেন, সত্যি? না 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 না, খবরও বেরিয়েছিল। এই খবর, বিভিন্ন খবর বের হয়, এগুলা মুখরোচক কোনো অফিস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর। না না না, এর উপর ভিত্তি নেই। হ্যাঁ, আমরা যদি কেউ একটু জায়গা দেয় যে আমার এখানে এসে বসেন, আপনারা মাঝে মাঝে আইসেন, আমরা যাব না? আমরা তো যাবই। আমরা তো একটা জায়গা আমরা পেলে আমরা তো একটু সময় কাটানোর জন্য, অক্সিজেন নেওয়ার জন্য যেতেই পারি, কিন্তু অফিস বলতে কোনো জিনিসের কোনো অস্তিত্ব নাই এখানে। ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা এলাকায় সংগঠন কিভাবে পরিচালনা করছেন, আপনার এলাকা? আমি কলকাতায় যেতে আসলাম সেদিন থেকেই আমি আমার এলাকার নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি, তাদের সুখে দুঃখে কষ্ট ক্লেশের আমি ভাগিদার হওয়ার চেষ্টা করি। এটা আমার পুরনো অভ্যাস, সেটা আমি চেষ্টা করেছি। যারা জেলে গ্রেপ্তার হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর রাখা, সুখ দুঃখের ভাগী হওয়া, এবং এক্ষেত্রে আমি না বললে ওর প্রতি অবিচার করা হবে। আমার মেয়েটি, যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক, ও খুব বেশি সময় দেয় আমার নির্বাচনী এলাকায়। জেলে যারা গেল, আমাদের কর্মীদের আর্থিক অবস্থা তো ভালো না পরিবারের, তাদের খোঁজ খবর রাখা, এই কাজগুলি করছি। এবং আমি আপনাকে বলতে পারি আমার নেত্রীর নির্দেশে ইন ঢাকা সিটি, এই ঢাকা 13 থেকে উই হ্যাভ স্টার্টেড দি প্রসেশন অ্যান্ড আদার থিংস, এবং অনেক গ্রেপ্তার হয়েছে। কখনো মিছিল, কখনো ওটাকে বলে মশাল মিছিল, এগুলো করতে গিয়ে অনেক গ্রেপ্তার হয়েছে। আমার স্পেসিফিক প্রশ্ন আপনাকে, আপনার বিরুদ্ধে অভিযোগ, জুলাই আন্দোলনে মোহাম্মদপুর হত্যাকাণ্ডে আপনি অভিযুক্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, আপনি নিজে একজন আইনজীবী, আত্মসমর্পণ করবেন নাকি লড়বেন? আমি কৌশলগতভাবে লড়ছি, লড়াই করছি আইনগত। এই যে 9 জনের হত্যার অভিযোগে আপনি অভিযুক্ত, এটা কি সত্যি? এই উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর চেষ্টা, যে অভিযোগ আমার কাছে আছে, হ্যাঁ আমার কাছে আছে এত টোটাল মামলার নথি, এর কোথাও কিন্তু সব জায়গায় বলে গেছে তার নির্দেশে, তার নির্দেশে, তার নির্দেশে, কিন্তু কোথাও কোনো সাক্ষী বলেনি যে ওনাকে দেখেছি। তো সপ্তম আসমানে বসে কে নির্দেশ দিল তাকে, কিভাবে মারা গেল, কার গুলিতে মারা গেল, সেটা তো আমার জানার কথা না। আমি কি ওখানে অস্ত্র নিয়ে গুলি করতে গিয়েছি? এরকম কোনো প্রমাণ আছে? দেখাতে পারবে? বলুক। আইন এবং আদালত, বিচারালয় যদি আইনের গতিতে চলে, আমি আপনাকে বলতে পারি যত হত্যা মামলা দিয়েছে, ইনক্লুডিং আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিডি আদালত থেকে শুরু করে, কোনো মামলা টিকবে না, কোনো মামলার অস্তিত্ব থাকবে না। আমার দুটো প্রশ্ন, খুব সংক্ষিপ্ত কিন্তু খুব প্রয়োজনীয় প্রশ্ন। ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরছেন, আপনি ফিরবেন? অবশ্যই। আমরা তো ওনার আগে যাব, বুঝবই, যাবই। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশের রাজনীতিতে কি আবারও দেখা যাবে জাহাঙ্গীর কবির নানক? বেঁচে থাকলে দেখা যাবে। এর শেষটা ছেড়ে বোধ হয় আমি মৃত্যু যাতে বরণ না করি, দোয়া করবেন।